শুক্রবারে স্বাগত জানাই। আমি সিয়াম আছি সাথে আমি সিয়াম আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে তাসিফ, সাউন্ডের উৎস এবং আরো অনেকেই। শুরু করার আগে আপনাদেরকে কিছু নিয়ম জানিয়ে রাখা প্রয়োজনীয়। ভয়েস চ্যানেলে আসার পর আপনাদের সবাইকে মাইক মিউটে রাখার জন্য অনুরোধ করব, যাতে একো বা অন্য কোনো ঝামেলার জন্য বাকি লিসেনারদের শুনতে অসুবিধা না হয়। এছাড়া আপনাদের সুবিধার জন্য বলে রাখা হলো শোনার সুবিধার্থে রেকমেন্ড করব যাতে ওয়াটার সাউন্ড কিছুটা কমিয়ে রাখেন। এছাড়া নো মাইক চ্যাট অপশনটি আপনাদের মতামতের জন্য খোলা রয়েছে। আমাদেরকে কিছু জানাতে চাইলে আমাকে অথবা সিএম ভাইকে পিং করে লিখে ফেলুন আপনাদের মতামত, যেটি আমরা পড়ে শোনানোর চেষ্টা করব। এছাড়া আমাদেরকে যদি কোনো ঘটনা লিখে পাঠাতে চান, তাহলে আমাদেরকে মেল করতে পারেন। মেল অ্যাড্রেসটি নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে, সেখানে গেলেই পেয়ে যাবেন। ইমেলে জানিয়ে দিবেন যে আপনি নিজে এসে আপনার ঘটনাটি শেয়ার করবেন, নাকি আমরা আপনার ঘটনা পড়ে শোনাবো। এই তো ছিল নিয়মকানুন। এখন দেরি না করে চলে যাব আমাদের প্রথম ঘটনায়। সিয়াম ভাইয়া। এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, যাকে হয়তো আপনি নফিজা তাহসিন হিসেবে চিনবেন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে ঘটনাটি পড়ে শোনাচ্ছি। ভূতে বিশ্বাস এটা 50% মানুষ করে না, এবং 50% মানুষ করে। যে 50% মানুষ ভূতে বিশ্বাস করে, তাদের মধ্যে 25% কুসংস্কার থেকে করে, আর বাকি 25% তার কিছু অবিশ্বাস্য সত্যের শিকার হয়ে ভূত বিশ্বাসী। আমিও তাদের মতনই একজন, যারা ভূতে প্রেতে বিশ্বাস তো দূরে থাক, ভূত প্রেত নিয়ে ঠাট্টা মশকরা করতাম। কিন্তু ডান হাতের বাজুর আঁচড়ের কথা মনে পড়লে দিনের বেলাতেও ওই রাতের কথা মনে পড়ে, আর দিনের বেলাতেও গা শিউরে ওঠে আমার। আমার মা একজন সরকারি ডাক্তার, তাই তার পোস্টিং হয়েছিল চাঁদপুরের এক মফস্বল জায়গায়, রায়পুর। নামে মাত্র মফস্বল, কিন্তু জায়গাটা গন্ডগ্রাম বলেই চলে। আমার মা রায়পুর উপজেলা হাসপাতালে চাকরি করে, থাকেন সরকারি ডরমেটরিতে, হাসপাতালের এলাকাতেই। আমি অবশ্য ঢাকাতেই থাকি, কিন্তু সেবার শীতের ছুটিতে পাক্কা এক মাসের পাক্কা ১ মাসের জন্য থাকতে গিয়েছিলাম মায়ের কাছে। গ্রামের পরিবেশ আমার ভালোই লাগে। সেখানকার এলাকা জুড়ে একটা পুকুর আছে। আমার কাছে পুকুর পাড়টা বেশ ভালো লেগেছে। এলাকার পুরুষরা এখানে গোসল করেন এবং মহিলারা কাপড় কাচেন। আমি পুরো এলাকাটা ঘুরে এসেছি। মা বলল, এলাকার ভেতরেই ঘুরিস, বাহিরে যাস না। আমি লক্ষ্মী মেয়ের মতোই মায়ের কথা রাখলাম, কিন্তু দূরে একটা শিমুল গাছ রয়েছে। ওটা অবশ্য এলাকার বাইরে, তাই আমি যাইনি ওখানে। বেশ কিছুদিন ধরে দেখছি মা খুব চিন্তিত। তাকে জিজ্ঞেস করতেই জানা গেল, ইদানিং নাকি পুকুরে পড়ে বাচ্চাদের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষই আসছে শিশুদেরকে নিয়ে, যারা পুকুরে ডুবে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে তাদের কাউকে বাঁচানো যাচ্ছে না। আর সবচেয়ে অদ্ভুত হলো, গ্রামের বাচ্চারা সাঁতার জানা সত্ত্বেও ডুবে যাচ্ছে, আর সবাই মারা যায় ওই শিমুল তলায় গাছের তলে কোনো এক কাণ্ডে। আমি পরে জানতে পেরেছি ওই শিমুল গাছের পাশে নাকি গভীর এক পুকুর রয়েছে। গ্রামের মানুষদের ধারণা ওই শিমুল তলায় কোনো এক অভিশাপ আছে, যা এই কাণ্ড ঘটাচ্ছে। আমি আগেই বলেছিলাম, আমি ভূত পেতে বিশ্বাস তো দূরে থাক,
তা নিয়ে ঠাট্টা মশকরা করত। তাই তাদের এই ধারণা শুনে আমার খুব হাসি পেল, কিন্তু কিছু বললাম না। কিন্তু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমি আজ সন্ধ্যার পরে শিমুলতলা যাব। আমার মা খুব ব্যস্ত মানুষ, রাত ৯টার আগে বাড়ি ফেরেন। তাই আমি আগে নিশ্চিন্তে আমার পরিকল্পনা সফল করতে পারব। অত রাত তো আর নিশ্চয়ই লাগবে না। যেই ভাবা সেই কাজ। বিকেলের পর একটা টর্চ নিয়ে শিমুলতলা চলে গেল। শিমুল গাছটি বেশি দূরে ছিল না। ওখানে গিয়ে কিছুক্ষণ বিমুগ্ধ চোখে তাকিয়ে থাকলাম। এত নিস্তব্ধ পরিবেশ আমি আগে কখনো দেখিনি। আর শিমুল গাছটা এত গভীর সৌন্দর্য যে হয়তো চোখ ধাঁধিয়ে দেবে। আশ্চর্য, শিমুল ফুলগুলো অদ্ভুত রকমের লালচে কালো। এই নিস্তব্ধ পরিবেশকে যেন আরো নিস্তব্ধ করে দিচ্ছে। শিমুল গাছে ঘেরায় কালো পুকুরটি, পানি একদম কালচে, যেমনটা আমি আগে কখনো দেখিনি। এই নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করতে কখন কখন যে ধুম করে সন্ধ্যা নেমে আসলো খেয়ালই করি। হুট করে একটি কাক কা কা শব্দ করে এই নিশ্চুপ পরিবেশের সৌন্দর্য নষ্ট করে দিতে গেল। আমি একটু চমকে গেলাম। হাতে নিয়ে যাওয়া টর্চ লাইটটি হাত থেকে পড়ে গেল। আমি নিচে বসে টর্চ খুঁজছিলাম, এমন সময় কে যেন পিছিয়ে এসে দাঁড়ালো। পেছনে তাকিয়ে দেখি একটি কালো ছায়া মূর্তি হেঁটে যেন সরে গেল। আমি হুট করে প্রথমবার মতো ভয় পেলাম। হাতের সাথে কি যেন ঠেকলো মনে হলো। হাত দিতে গা শিউরে উঠল। আমি ভয় চিৎকার দিয়ে উঠে দাঁড়ালাম। অন্ধকার যেন বেড়ে গেল। কোনো কিছুই দেখা যাচ্ছিল না। পুকুর পথে এগোচ্ছি বা কোন পথে এগোচ্ছি বুঝতে পারছিলাম না। যে পথে যাচ্ছিলাম তা নিশ্চয়ই ভুল পথ ছিল। ওই পুকুর পাড়ে সিঁড়ি ছিল না। তাড়াহুড়োর কারণে খেয়ালও করিনি যে কখন ঢালু পথে নেমে গিয়েছি। কে যেন পা ধরে টান দিল। আমি পুকুরে পড়ে যাই। একটি শীতল হাত জাপটে ধরেছিল আমার পা। আমি সাঁতার জানতাম ভালো। সাঁতরে না ডুবার চেষ্টা করতে থাকলাম। ওই হাত পা ছেড়ে দিল। আমি খানিকটা নিশ্চিত হয়ে না যেই পাড়ে এলাম, অমনি একটা ধারালো নৌকা বা হাত আমার বাজুতে খামচি দিল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু তখনও জ্ঞান হারায়নি। রক্ত পড়ছিল হাত থেকে। আমি বাম হাতের উপর ভর করে কোনো রকম স্থলে উঠলাম। এরপর আর নিজের জ্ঞান ধরে রাখতে পারিনি। অচেতন হয়ে যাই। সকালে মায়ের বাসায় নিজেকে আবিষ্কৃত করি। এতটা ভীত কেন ছিলাম তা জানি না। আজ পর্যন্ত কখনো এই কাহিনী আমি কাউকে বলিনি। কিন্তু ডান হাতে সেই আঁচড়ের দাগটি এখনো আছে। ভাবলে আজও আশ্চর্য লাগে। বেঁচে গেলাম কিভাবে? নাফিসাকে ধন্যবাদ এই ইমেলটি পাঠানোর জন্য। সে যেভাবে লিখেছে সেভাবে পড়ে শোনালাম। তৌসিফ, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইয়া। এবং অলসো থ্যাংক ইউ নাফিসা, আমাদেরকে এত সুন্দর একটা ইমেল লিখে পাঠানোর জন্য। এবং যারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, আপনারাও চাইলে আমাদেরকে ইমেল পাঠাতে পারেন। সেই ইমেল অ্যাড্রেসটি আমাদের নোটিশ বোর্ডে পিন করা আছে। সেখানে গিয়েই হয়তোবা আপনি সেই ইমেল অ্যাড্রেসটি পেয়ে যেতে পারেন। এবং আসলে যেটা বলছিলাম স্টোরি নিয়ে, যে মাঝে মধ্যে আমাদের মধ্যে যে অবিশ্বাসগুলো কাজ করে, আসলে কি সেটি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? সিয়াম ভাইয়া? আহ হয়তো না, ক্ষতির কারণ হতেও পারে, না আবার হতে পারে। জীবনের মিস্ট্রিগুলো এক একটা কোথায় গিয়ে আমাদেরকে ঠেকিয়ে দেয় তা বলা মুশকিল।
কিন্তু এই রিলেটেড আরো কিছু ঘটনা শোনার জন্য আমরা এখন চলে যাব তাওসিফ ফারহানের কাছে। আমরা দ্বিতীয় ঘটনা সে পড়ে শুনবো। তাওসিফ। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইয়া। এই ঘটনাটি আসলে আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে। যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম তাওসিফ। ওয়ালাইকুম আসসালাম। আমি ঐশী। আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। যে ঘটনাটি বলবো তখন আমি ক্লাস 10 এ পড়ি। কিছুদিন পরেই মেট্রিক পরীক্ষা। তাই অনেক রাত জেগেই পড়তাম। আমি আবার দিনের বেলা পড়তে পারি না। তাই আম্মু আমার জন্য চা বানিয়ে রাখতেন যেন আমি রাতে খেয়ে ঠিকঠাকভাবে পড়তে পারি। তো যাই হোক, সেদিন ছিল ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ। বরাবরের মতো সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়া শুরু করলাম। ২ দিন পরে স্যারের বাসায় একটা মডেল টেস্ট পরীক্ষা। তাই ঠিক করেছিলাম পড়া একদম শেষ করে ঘুমাবো। তার জন্য দরকার হলে ভোর পর্যন্ত লেখাপড়া করব। পড়তে রাত আনুমানিক ৩টা বেজে যায়। একটা সময় পড়া শেষ করতে মাথাটা কেমন যেন ভারী হয়ে উঠছিল। তাই ভাবলাম একটু রেস্ট নেই। আমার বারান্দায় একটা ইজি চেয়ার রয়েছে। আমি বিকালে অনেকটা সময় সেখানে কাটাই। বাবা আমার পছন্দের কথা মনে রেখেই চেয়ারটি বারান্দায় বসিয়েছেন। যাই হোক, আমি বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসলাম। পড়ার মধ্যে বিরতি নিলে আমি সাধারণত চোখ বন্ধ করে এতক্ষণ যা পড়েছি তা মাথার মধ্যে রিভিশন দেওয়ার চেষ্টা করি। বরাবরের মতোই আমি ইজি চেয়ারে শুয়ে মাথার মধ্যে তখনকার পড়াগুলো নিয়ে ভাবছিলাম। এমন করে প্রায় ৭ থেকে ৮ মিনিট যাওয়ার পরে হঠাৎ একটা আওয়াজে আমি চমকে উঠি এবং চোখ মেলে তাকাই। বলা বাহুল্য, আমরা ক্যান্টনমেন্টের ভেতরে থাকি। আর্মিদের জন্য যে কোয়ার্টারগুলো রেখেছে সেখানেই আমরা থাকতাম। চোর ডাকাতের কোনো বালাই ছিল না। আর গার্ড যিনি ছিলেন তিনি থাকতেন একদম গেটে ঢোকার পথে, অর্থাৎ গেটের সামনে। সিকিউরিটি সিস্টেমও অনেক ভালো ছিল। যাই হোক, আমি চমকে চোখ মেলে তাকিয়ে এদিক সেদিক দেখলাম। কিছুই চোখে পড়ল না। অথচ আমি স্পষ্ট একটা শব্দ পেয়েছি। শব্দটা কিসের ছিল আমি জানি না। তবে অনেক কোমল গলায় কেউ ডাকলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন আওয়াজ। আমার বাড়ির আশেপাশে কোনো এক জায়গা থেকে শব্দটা এসেছিল। বিদ্যালয়তে থাকতাম, তাই এর মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতানি চলে আসলো যে কিসের আওয়াজ ছিল সেটা। যদি কেউ আমার নাম ধরে ডাক দেয় তাহলে এত গভীর রাতে কেন? মাথায় কিছুই ঢুকছিল না। বারান্দার দরজা আটকিয়ে রুমের ভেতর ঢুকলাম। ভাবলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে হয়তো এসব কিছু ভুলে যাব। কিন্তু ১০ মিনিটের মতো শুধু বই নিয়ে বসে থাকলাম। মাথার মধ্যে চিন্তার ঝড় বোঝাচ্ছে। অবশেষে ঠিক করলাম যে আবারও যাব বারান্দায়। দেখি আসলেই ওখানে কেউ আছে কিনা। সাহস করে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। আশেপাশে আবারও ভালো করে তাকিয়ে দেখলাম, কই কেউ তো নেই। ধীরে ধীরে গিয়ে বসলাম ইজি চেয়ারটায়। অন্যান্য দিন যখন বসি মনটা খুব শান্ত হয়ে যায়। আজকে ঠিক তার উল্টোটা হলো। ইজি চেয়ারে বসার সাথেই কেমন যেন কেঁপে উঠলাম। আমি ইজি চেয়ার থেকে উঠে রুমে গিয়েছি প্রায় ১০ মিনিট হবে। বর্তমানে ঢাকা শহরে ভালোই শীত রয়েছে। যে সময়ের ব্যবধানে আমি চেয়ারে আবার ফিরে এসেছি ততক্ষণে চেয়ারটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারে বসা মাত্রই অনুভব করলাম সেটি অনেক গরম। যেন
এইমাত্র চেয়ারটা থেকে কেউ উঠে দাঁড়ালো। বুকের মধ্যে হৃৎপিণ্ডের ধক-ধক কেমন যেন বেড়ে গেল। মনে হচ্ছে কে যেন হাতুড়ি দিয়ে আমার হৃৎপিণ্ডর মধ্যে পিটাচ্ছিল। চোখ বন্ধ করে আল্লাহ, আল্লাহ করতে লাগলাম। তখন মোটামুটি ছোট ছিলাম। তারপরেও বলতে গেলে আমার বয়সী অন্য যেকোনো মেয়ের চেয়ে আমি একটু বেশি সাহসী ছিলাম। এমনভাবে প্রায় মিনিট ২-১ কাটল। হঠাৎ আমাকে চমকে দিয়ে কে যেন আবারও আমার নাম ধরে ডাক দিয়ে উঠল। ভয়ে শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। এবার আমি স্পষ্ট শুনতে পেয়েছি যে অনেকটা বাতাসে ভর করে যেন আসছিল কথাগুলো। ঐশী, ঐশী দেখো, এমন বিক্ষিপ্ত কয়েকটা শব্দ। ভয়ে কাঁপতে কাঁপতে চোখ মেললাম। আবারও চোখে পড়ল না কিছু। তাকালাম বাইরের দিকে। আশেপাশের বেশিরভাগ বাসার আলো নেভানো। শুধু দূরের এফ ব্লকে একটা বাড়িতে আলো জ্বলছে। হঠাৎ মনে সন্দেহ হলো, আওয়াজটা কি নিচ থেকে আসছে না তো? আমাদের বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না, তাই ইচ্ছা হলেই ঝুঁকি দিয়ে নিচে দেখা যেত। আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে বারান্দার ওয়ালে ঝুঁকে নিচের দিকে তাকালাম। নিচে কলিং বেল লাগানো, তাই রাতে সুবিধা হবে ভেবে একটা লাইট সবসময় জ্বালানো থাকে। সে আলো মেইন গেটের সেখান থেকে শুরু করে গেটের সামনে অনেকটুকু রাস্তা এসে পৌঁছেছে। সে আলোয় আমি যা দেখেছি তা জীবনেও ভোলার মতো নয়। আমি উঁকি দিয়েই দেখলাম নিচে কে যেন আমার দিকে তাকিয়ে আছে, যেন সে জানতো আমি ওই মুহূর্তে উঁকি দেব। ওই জিনিসটা এমন জায়গায় দাঁড়ানো ছিল যে গেটের আলোটা প্রায় তার মুখের উপরে এসে পড়ছে। ওর মুখটা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। ছেলে নাকি মেয়ে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। এরপর আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা। চিৎকার করতে চাচ্ছি মুখ দিয়ে, কিন্তু কোনো আওয়াজই বের হচ্ছে না। এবার দেখলাম সে আসতে লাগলো। আমি পাগলের মতো চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। দৌড়ে যে ভেতরে চলে যাব তারও উপায় নেই। জিনিসটা প্রায় আমার সামনে চলে এসেছে। আমার থেকে দূরত্ব আনুমানিক ৩-৪ হাত দূর হবে। শেষবারের মতো একবার চেষ্টা করলাম চিৎকার দেওয়ার জন্য। হঠাৎ কোয়ার্টারের পাশের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সাথে সাথে দেখলাম আকৃতিটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। হেঁটে যাচ্ছে না, অনেকটা ঘুড়ি যেমনে উড়ে ঠিক তেমনিভাবে উড়ে যাচ্ছে। যত দূর পর্যন্ত আলো যায় তত দূর পর্যন্ত দেখতে পেলাম সে চলে যাচ্ছে। আর শেষ মুহূর্তে আবার ওটা আমার দিকে ঘুরে তাকালো এবং খুব বাজে একটা হাসি দিল। স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারে সবুজ রঙের মতো কিছু একটা বের হচ্ছে ওটার চোখ দিয়ে। পরের দিন যখন আমি চোখ মিলি তখন নিজেকে নিজের রুমে দেখতে পাই, খাটে শোয়ানো, মাথার উপর ফ্যানটা তুমুল স্পিডে ঘুরছে। উঠার চেষ্টা করলাম, কিন্তু শরীরে কোনো শক্তি পেলাম না ওঠার মতো। গলা দিয়ে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম, তেমন কোনো শব্দ বের হলো না। গড়গড় একটা আওয়াজ হচ্ছিল। ভাগ্য ভালো মা পাশেই ছিলেন। দৌড়ে এসে হাজির হলেন, রান্না করছিলেন মনে হয়। আমাকে দেখেই আমার মাথায় হাত রাখলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। আমি খুব দুর্বল অনুভব করছিলাম। মাকে বললাম যে পরে বলবো, আগে বলো আমি ঘরে এলাম কিভাবে। মা বলল সকালে নামাজের জন্য ওঠার পর আমাকে রুমে না পেয়ে তিনি বারান্দায় যান। সেখানে গিয়ে দেখতে পান আমি ইজি চেয়ারের পাশে মেঝেতে পড়ে আছি। মা আরও জানান বাসার একটা বিড়াল পালতাম আমরা। সেই বিড়ালটা নাকি
আজকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে উপরের তলার আঙ্কেল বাজার থেকে আসার পথে বিড়ালটিকে বাসার পাশে ঝোপের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। কে যেন সেটাকে মেরে ছিন্ন-ভিন্ন করে রেখেছে। নাড়ি-ভুড়ি বের হয়ে আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো বিড়ালটার গায়ে এক ফোঁটাও রক্ত ছিল না। যেন কেউ এসে বিড়ালটার দেহ থেকে সকল রক্ত চুষে খেয়ে ফেলেছে। এই ঘটনাটি আমার জীবনকে এলোমেলো করে দেয়। একটানা ১৫ দিন ভয়াবহ জ্বরে আক্রান্ত ছিলাম আমি। এক পর্যায়ে ডক্টররা বলেছিলেন হয়তো এবছর পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারব না। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমি সুস্থ হয়ে উঠি এবং সেই বছরই পরীক্ষা দেই। জানি ঘটনাটা শোনার পর হয়তো অনেকেই বলবেন, সে রাত্রে হয়তো আমি হ্যালুসিনেশনের শিকার হয়েছি বা অতিরিক্ত পড়ার চাপে ভুল কিছু দেখে ফেলেছি। তাহলে আমার প্রশ্নটি হলো, আমাদের বিড়ালটির কেন ঐরকম মর্মান্তিক মৃত্যু হলো? ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আসিফ তোমার ঘটনার জন্য। ইলিউশন বা বাস্তবতা বা যাই দেখেছিল সে হয়তো তার জন্য সত্যি, হয়তো কিছু মানুষের সামনের জন্য না। এখন এই কথাও তো বলা যাচ্ছে না যে হচ্ছে আসলে ঘটনা তার জন্য সত্যি বা আমার জন্য সত্যি না কিনা। কিন্তু আপনি এটা আমাদেরকে জানাতে পারেন যে ঘটনা শুনে আপনার কেমন, নিজের কেমন লেগেছে। ঘটনা শুনে আপনার মতামত জানাতে চাইলে আপনি আমাদেরকে জানাতে পারেন নো মাইক চ্যাটে, যেখানে হচ্ছে হোস্টদের যে কোনো একজনকে পিং দিয়ে বা দুজনকে পিং দিয়ে আপনি আপনার মতামত জানাতে পারেন। এবং আপনি যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো আমাদেরকে ইমেল করুন, অথবা আমাদেরকে জানান আপনি ঘটনাটি কীভাবে বলতে চান। যদি চান আপনি নিজে মুখে জানাবেন এবং আপনার ব্যাপারে আমরা সিলেকশন রাখবো, তাহলে হচ্ছে আমাদেরকে ডিএম করতে পারেন বা আমাদেরকে জানাতে পারেন। তৌসিফ, তুমি কিছু মেসেজ পড়বা? আ অবশ্যই সিয়াম ভাইয়া, কিছু অনেক মেসেজ এসেছে আমাদের নো মাইক চ্যাটে। আমাদেরকে আম হ্যালো গেস্ট, আ হ্যালো আই এম গেস্ট লিখে পাঠিয়েছে। ভাই ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। আলিস কার্টুন আমাদেরকে লিখে পাঠিয়েছে। ভাইয়া তোমার কথাটাও জোস অ্যান্ড ওই স্টোরিটা ক্রিপি ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে বিবেক লিখে পাঠিয়েছে। আ সরি, আ আজকে গেম খেলতে গিয়ে ভুলে গেছি আজকে ভূত ফিল্ম। থ্যাংক ইউ সো মাচ লেট করে হলেও জয়েন করে ফেলার জন্য। আম তাহলে সিয়াম ভাইয়া আমাদের নেক্সট স্টোরি চলে যাই। এই নেক্সট স্টোরিটিও একটি ইমেল, যেটি আমাদের কাছে এসেছে, যিনি নাম বলতে অনিচ্ছুক। এটি আমি সেভাবে পড়ে শোনাচ্ছি যেমনটা লিখে পাঠিয়েছেন তিনি, এবং এখানে আগে থেকে বলে রাখা ভালো, হয়তো এটি সাধারণ সব গল্পের মতো টুইস্টার বা অন্য কোনো জাম্প স্কেয়ারের কিছু না, কিন্তু ঘটনাটি যথেষ্ট অদ্ভুত। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে, সেটি ঘটেছিল একজন ডাক্তারের সাথে। যিনি আমাদের ঘটনা পাঠিয়েছিলেন তার নাম পরিচয় বলতে চান না, তো আমি তার নাম এবং কোনো হাসপাতালে কর্মরত ছিলেন সমস্ত কিছু গোপন রেখে ঘটনাটি বলছি। ঘটনাটা প্রায় আজ থেকে ৮-৯ বছর আগেকার কথা। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল তার নাইট ডিউটি। সদ্য নতুন ডাক্তার, প্র্যাকটিসে রয়েছেন বেশিরভাগ সময়। তাই হসপিটালের একদম প্রায় গায়ে লাগানো যে হোস্টেল ছিল সেখানেই থাকতেন তিনি। তো সেদিন হসপিটালে বিশেষ কোনো রোগীর চাপ ছিল না, রোগী নেই বললেই চলে, এবং হসপিটাল পুরো ফাঁকা। তো তিনি নার্সদের বললেন যে এক কাজ করি, আমরা হোস্টেলে চলে যাই, যেহেতু হসপিটালের একদম গায়ে লাগানো হোস্টেল, যদি কোনো ইমার্জেন্সি দরকার পড়ে, কোনো পেশেন্ট আসে, তাহলে আমাকে একটা কল দেবে, আমি চলে আসবো।
যেহেতু হোস্টেল ছিল হসপিটালের একদম পেছনে, সেই হোস্টেলে যাওয়ার সময় সবচেয়ে সহজ রাস্তা ছিল দ্বিতীয় তলায় উঠে সরু লন দিয়ে কিছুটা হেঁটে সিঁড়ি দিয়ে নামলে বাঁ দিকে হোস্টেল দিয়ে যেমন ভাবা তেমন কাজ। উঠে গেলেন দ্বিতীয় তলায় এবং সেই সরু গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একদম ফাঁকা লন, অন্ধকার, কোনো মানুষ নেই। তিনি একাই হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন তার ঠিক বাঁ দিকে একজন লোক লুঙ্গি পরে হাঁটুর মধ্যে মুখ গুজে কান্নাকাটি করছে এবং তার পায়ের আওয়াজ শুনে সেই লোকটি হঠাৎ করে তার দিকে তাকালেন। ডাক্তার তার দিকে এগিয়ে এসে বললেন, কি হয়েছে, এখানে বসে আছেন? লোকটি উত্তরে তাকে বলল, আমার একজন পেশেন্ট আছে, তাকে বাঁচাতে হবে। আমি অনেকক্ষণ আগে এসেছি, হাসপাতাল থেকে বলছে কোনো ডাক্তারই নেই, আপনি প্লিজ তাকে বাঁচান। এই কথাটা শুনে ডাক্তার সাহেবের বেশ খটকা লাগলো। যেহেতু তার নাইট ডিউটি, তবুও হসপিটালে কর্তৃপক্ষ থেকে কিছু জানানো মনে করল না যে রোগী এসেছে। তিনি বললেন, চলো তো দেখি কোথায় সে রোগী। লোকটি বলছে, আমার সাথে আসুন। বলে লোকটা গলি দিয়ে সোজা হাঁটা শুরু করল। ডাক্তার তার পেছন পেছন হাঁটছেন। কিছুটা হাঁটার পর ডান দিকে আইসিইউর একটা কেবিনের দরজা খুলে দিয়ে তিনি বললেন, ডাক্তার সাহেব ভেতরে ঢুকে যান। ডাক্তার সাহেব ভেতরে ঢুকলেন। ঢুকে দেখলেন বেডে একটা দেহ শোয়ানো এবং মাথা থেকে পা অবধি সাদা চাদরে ঢাকা। পাশে একজন বোরকা পরা মহিলা বসে আছেন আর নিচে দুটি বাচ্চা খেলছে। ডাক্তার সাহেব বললেন, আপনারা কি করছেন এরকম আইসিইউর ভেতরে? রোগীর কি হয়েছে দেখি, সরুন। তখন ওই মহিলা কাঁদতে কাঁদতে ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব, এই রোগী 2 ঘন্টা আগে মারা গেছেন, কিছুক্ষণ পরে হাসপাতাল থেকে ছাড়া হবে। ডাক্তার তৎক্ষণাৎ রোগীর মুখ থেকে চাদর উঠালেন। উঠিয়ে তিনি যা দেখতে পেলেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এই লোকটা এতক্ষণ তাকে বাইরে লনে ডেকে ডেকে নিয়ে এসেছিল। এটা তো সেই লোকটাই। তিনি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি কিছু বলতে পারলেন না, বরং সেখানে কিছু না বলে দরজা দিয়ে বের হয়ে চলুন, লন ধরে সোজা হাঁটতে লাগলেন। ঘটনাটি এই পর্যন্ত যা ছিল তা ছিল খুবই সাধারণ, কারণ ঘটনাটা এখানেই শেষ নয়, এবং ঘটনার শুরু। সেই রাতে ডাক্তারের আর ঘুম আসলো না। তিনি কারোর সাথে কথা বললেন না। নিজের ঘরে গিয়ে চুপচাপ সিগারেটের উপর সিগারেট খেতে থাকলেন। এটা তার সাথে কি হলো? এটা কেমন ঘটনা? যাই হোক, দেখতে দেখতে আরো কয়েকটা দিন পেরিয়ে গেল এবং ডাক্তার সেই ঘটনা প্রায় ভুলেই গিয়েছে। আর এই ঘটনাকে তিনি এত প্রাধান্য দেননি পরবর্তীতে, কারণ ডাক্তারি বড় সুবাদে তিনি জানতে পেরেছেন ডাক্তারের মাঝে মাঝে কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হন এবং তাতে তারা অভ্যস্ত। ওই ঘটনার প্রায় 15 দিন পর সেদিন হসপিটালে প্রচন্ড ভিড় এবং তার ডে শিফট চলছে। আউটডোরে এত ভিড় যে লনটা পার হতে তার মিনিট খানেক লাগতো, সেটা পার হতে তার আজকে অনেকক্ষণ লেগে গেল। ডাক্তার সেই ভিড় সরিয়ে হাঁটছেন। হঠাৎ ভিড়ের মধ্যে কেউ একজন তাকে এসে বলছে, ডাক্তার সাহেব, সেদিন তো বললাম আমাকে একটু সাহায্য করতে,
করলেন না তো? আজ একটু সাহায্য করুন। ডাক্তার এই কথাটি শুনে হকচকিয়ে গিয়েছেন। যখন তাকালেন তখন বুঝতে পারলেন আ এটা কি হচ্ছে? তো সেই লোকটা যে যেদিন তাকে আইসিইউ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন আর তার রুমের ভিতর তার নিজেরই লাশ শোয়ানো ছিল। ডাক্তার তখন কিছু না বলে ভিড় ঠেলে দৌড়ে চলে গেলেন। ক্যান্টিনে ঢুকে অনেকক্ষণ একা বসে থাকলেন। কয়েক কাপ চা খেলেন আর মনে মনে ভাবলেন, এগুলো কি হচ্ছে আমার সাথে? তিনি ঠিক করলেন তিনি আর হোস্টেলে থাকবেন না, কারণ সেদিন তার আর একা থাকার সাহস হলো না। তার মনে হচ্ছে যেন ধীরে ধীরে তিনি মানসিক ভারসাম্য হারাচ্ছেন। তিনি ভয় পেতে শুরু করেছেন। রাতটা তিনি বন্ধুদের মেসে গিয়ে থাকবেন ঠিক করলেন। সেখানে যে অন্য বন্ধুরা আছে তারাও ডাক্তার। তিনি বেরিয়ে গিয়ে একটা রিক্সা নিলেন। পথে আকাশ পাতাল ভাবতে ভাবতে তিনি মেসের দিকে যাচ্ছেন। যেতে যেতে তার মনে হলো পরিচিত কারো চেহারা দেখলেন। শীতকাল, রিক্সাওয়ালাটার গায়ে চাদর মোড়ানো। পৌঁছে সে রিক্সাওয়ালাকে একটা ২০ টাকার নোট দিতে গেলেন। সেই মুহূর্তে রিক্সা চালক তার শালটি সরিয়ে তাকে বললেন, ডাক্তার সাহেব, এবার আপনাকে তো সাহায্যটা করতেই হবে। ২ বার আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। কথাটা শুনে চালকের দিকে তাকিয়ে তিনি হতভম্ব। এটা সেই লোকটা যার সাথে তার বারবার দেখা হচ্ছে। কিছুই বুঝতে পারছেন না তিনি। সত্যিই কি তিনি পাগল হয়ে যাচ্ছেন? রিক্সাওয়ালা তার হাতে একটা ১০ টাকার নোট গুঁজে দিয়ে চলে গেল। ডাক্তার প্রায় পাগলের মতো ছুটতে ছুটতে বন্ধুর মেসে আসলেন। বন্ধুকে বললেন, এক কাপ চা বানাতে পারবি কড়া করে? বলতে বলতে তার হাতের সেই ১০ টাকার নোটটা খুলে দেখলেন একটা ঠিকানা লেখা আছে সেখানে। একটা গ্রামের ঠিকানা। তিনি তার বন্ধুকে বললেন, এই ঠিকানাটা কোথায় জানিস? তার বন্ধু বলল, খুব বেশি দূরে হবে না, ঘন্টা দুয়েকের দূরত্ব। সেখানে পৌঁছানোর পর সে মৃত ব্যক্তির স্ত্রীর সাথে পরিচিত হলেন ডাক্তার সাহেব। মহিলা বললেন তার স্বামী প্রচুর মদ খেত। হঠাৎ একদিন হার্ট অ্যাটাক হয়ে যায়। সেদিনই তার স্বামী মারা যায়। তখন ডাক্তার সাহেব তাকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কি করতেন? জবাবে তিনি বললেন, উনি রিক্সা চালাতেন। এখন তাদের খাওয়া পড়ার খুব অসুবিধা হয়। ডাক্তার বললেন, আমি পর একদিন আসবো, আজ যাই। ডাক্তার বুঝতে পারলেন হয়তো মৃত্যুর পরেও নিজের পরিবারকে চালানোর একটা পন্থা খুঁজে চলেছিল সেই রিক্সা চালক। তাই একটু সাহায্যের অপেক্ষা, একটু আকুতি। এরপর ৯ বছর কেটে গেছে আজ। এখন পর্যন্ত সেই লোকের পরিবারকে প্রতি মাসে কিছু টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেন ডাক্তার সাহেব। কিন্তু মজার কথা হলো কখনোই সেই টাকা ধরেন নিজের পকেট থেকে দিতে হয় না। কোনো না কোনোভাবে সেই টাকাটার ব্যবস্থা হয়ে যায়, যেটি তিনি কোনো কার্বন ছাড়া সে পরিবারকে দিয়ে আসেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে জানি না, কিন্তু এখানে আমি মানবিকতার স্বাদ পেয়েছি, যেটা খুবই আশ্চর্য এবং বর্ণনাতীত। লিখে পাঠানোর জন্য ধন্যবাদ। ঘটনাটি অবাক করার মতো কিছু ছিল। ধন্যবাদ সিয়াম ভাইয়া এবং ধন্যবাদ আ যিনি আমাদেরকে ইমেইলটি লিখে পাঠিয়েছেন।
আ আসলে কিভাবে ডিসক্রাইব করব ভাষা নেই এবং সেই মানুষটি যে তার পরিবারের স্বার্থে মৃত্যুর পরেও এত কিছু করে যাচ্ছে আসলেই ভাষাহীন। আ যাই হোক সিয়াম ভাইয়া কিছু মেসেজ পড়ে আসা যাক। অবশ্যই এখানে আমাদেরকে লিখেছে ফিলেক্স, আমি স্টোরি দেখে ভয় শেষ। মানুষ কিভাবে এগুলো রিয়েল লাইফে এগুলো থাকতে পারে? অনেকে পারে, অনেকে পারে না। নিজেদের সাহস আর ঘটনা মনে রাখার ধরনের উপর কেন্দ্র করে এসব আসে। এছাড়া আমাদেরকে লিখেছে বিবেক, আমাকে আবার ইউটিউবে গিয়ে একটু আগে স্টোরিগুলো শুনতে হবে, তখন বেশি বেশি শুনতে হবে। অবশ্যই আপনাদেরকে আমরা এনকারেজ করবো ইউটিউবে আমাদের যারা হচ্ছে শো মিস করছেন বা মিস করে থাকেন তারা ইউটিউবে আমাদের ঘটনাগুলো শুনতে পারেন বা শোগুলো শুনতে পারেন। এছাড়াও এখন অনেকে লিখছেন আমাদেরকে। বিবেক আবার লিখেছেন, বাসি বাসি অবজিস আমাদেরকে আপনারা লিখে লিখে পাঠাতে পারেন। আপনাদের আমাদের ঘটনা কেমন লাগছে লিখে পাঠানোর জন্য আপনার নর্মাল চ্যাটে আমাকে বা তৌসিফ করে দুজনের যে কোনো একজনকে মেনশন করে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। এছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন আপনাদের ঘটনা, যেটি আপনি সেখানে আপনার নাম পরিচয় দিয়ে আপনি আমাদেরকে জানিয়ে দেবেন। এছাড়া আমাদেরকে আরও জানাতে পারেন আপনি কি ঘটনা এখানে আমাদের সাথে শেয়ার করতে চান নাকি জানানোর সেটি পড়ে শোনান। এখন আমরা দেরি না করে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি আমাদের শোনাবে তৌসিফ রায়হান। তৌসিফ। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইয়া। উম এই ঘটনাটি আ আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা এবং সে আমাকে যেভাবে লিখছে সেভাবে বলতেছি। এবং আসলে ঘটনাটি আ এর আগের ঘটনার মতোই। আমি জানি না কেমন লাগবে আপনাদের। আ এখানে কিছু, কিছু কথা আমি উল্লেখ করব আ যেটি হয়তো অনেক অদ্ভুত লেগেছে আমার কাছে। সো দেরি না করে আমি ঘটনায় চলে যাই। ২০১৯ সালের ১লা মার্চ আমাদের তখনকার বাড়িওয়ালা আন্টির একটা কন্যা সন্তান হয়। তিনি খুব আগ্রহ নিয়ে কন্যার নাম রেখেছিলেন ইফরিত। হাসপাতাল থেকে বাসায় এলেন। কিন্তু দেখলেন তার কয়েকদিন বয়সী মেয়ে খুব অদ্ভুত কিছু আচরণ করছে। সেই মেয়েটি হঠাৎ কথা নেই বার্তা নেই, কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কখনো বা কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসতে থাকে, আবার কখনো বা অদ্ভুত ভাষায় কিসব কথা বলে। আমরা সাধারণত জানি কোনো শিশু তেমন কোনো আওয়াজ বের করতে পারে না। জাস্ট নরমাল বা স্বাভাবিক বাচ্চারা যেরকম আ, উ শব্দগুলো করে, জাস্ট সেই শব্দগুলোই করতে পারে। বাট আমাদের বাড়িওয়ালা আন্টির কন্যা শিশুটি খুব অদ্ভুত কিছু শব্দ সারাদিনই বের করে। আবার কখনো বা দেখা যায় যে সে অবিশ্রান্তভাবে সারাদিনই কান্না করছে। যেন কান্নার কোনো থামা নেই। সে কয়েক মাস বয়সী ইফরিত খুব অল্প সময়ের মধ্যে হাঁটা শুরু করেছে বিন্দুমাত্র কারো সাহায্য না নিয়ে। আবার কয়েকদিনের মধ্যে পরিষ্কারভাবে নাম ধরে ডাক দেওয়া শুরু করেছে সবাইকে। আর তখন তার বয়স মাত্র ৭ থেকে ৮ মাস হবে। এত ছোট বয়সে কোনো শিশু কারো নাম ধরে ডাক দেওয়া খুব অস্বাভাবিক একটি ব্যাপার। যাই হোক, শিশুটির সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল তার চোখ। একটা অপার্থিব চোখ, যেন অন্য ভুবনের কেউ। সে যেন এক অপার্থিব অলৌকিক এক শিশু। সবচেয়ে ভয়ানক ব্যাপারটি হচ্ছে একদিন দেখে ১ বছর বয়সী ইফরাত আমার বিছানায়। তখন অনেক রাত। আমি দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম। আমার ঘুম ভেঙে যেতে দেখি ইফরাত আমার পায়ের কাছে আমার দিকে তীব্র আক্রোশে তাকিয়ে আছে।
এত ছোট বাচ্চা যে কিনা আমাদের উপরের তলায় থাকে, সে এত রাতে আমার বিছানায় আমার পায়ের কাছে কিভাবে আসবে? আমি প্রচন্ড চিৎকার দিয়ে উঠি এবং চিৎকার দিয়ে দাঁড়িয়ে যাই। তারপর একটা পর্যায়ে গিয়ে লাইট জ্বালিয়ে যখন বিছানার দিকে তাকাই, দেখি বিছানায় তো কেউ নেই। তারপর আশেপাশে আরো অনেক দিকে তাকালাম, কোন জায়গায় কেউ নেই। সেদিন আমি রাতে আর আমার রুমে ঘুমোতে পারিনি। আমি আমার ভাইয়ের রুমে চলে যাই। কিন্তু যেদিন এই ঘটনাটি ঘটে, তার আগের দিন আমি আন্টিকে বলেছিলাম, ইফরাত নামের অভিধানিক অর্থ হলো শয়তানের খারাপ আত্মা। বলে রাখি, তখন আমি কিছুটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে পড়াশোনা করছিলাম। ইফরিত নাম যে লুসিফারের আরেকটা নাম, এটা আন্টি বুঝতে পেরে প্রচন্ড ভয় পেয়েছিলেন। তিনি জানতেন তার কন্যা শিশুর মধ্যে অশুভ কিছু আছে এবং তিনি মাঝে, মাঝে টের পেতেন। কিন্তু কখনো তিনি কাউকে বলতে সাহস করতে পারতেন না। তিনি তার কন্যা শিশুকে নিয়ে অনেক বেশি ভেঙে পড়েছিলেন। তাই খুব দ্রুতই একদিন জুম্মার দিন হুজুরকে ডেকে মিলাদ পড়িয়ে তার শিশু ইফরিদের নাম পরিবর্তন করে জান্নাতুল মাওয়া রেখেছিলেন। এরপর থেকে দেখেছিলাম শিশুটি একদম স্বাভাবিক আচরণ করছে, যেমনটা ওই বয়সের একজন স্বাভাবিক শিশু করে থাকে। এখন বলি, সেই ইফরিত নামটি কোথায় পেয়েছিলেন আন্টি? ওটার সাথে বাংলাদেশের খুব দুঃখজনক একটা ঘটনা সম্পর্কিত আছে। সেই আন্টি তার কন্যা ইফরিতের জন্ম দিয়েছিলেন যে হাসপাতালে, তিনি বাচ্চাসহ তার কেবিনে আসার পর রুমে থাকা টিভির দিকে তার চোখ পড়ল। দেখেন, টিভিতে দেখাচ্ছে ঢাকায় পিলখানা বিডিআরের সেই নির্মম হত্যাযোগ্য কাহিনী। তিনি দেখলেন জৈনিক নিহত এক কর্নেলের কন্যা তার পিতা হত্যার ব্যাপারে বলছে। তিনি স্ক্রিনে সেই মেয়েটির নাম ইফরিত দেখতে পান। ঠিক তখনই তিনি ঠিক করেছিলেন তার কন্যা সন্তানের নাম রাখবেন ইফরিত। আপনারা ইফরিত পিলখানা লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে হয়তো এই তথ্যটির সত্যতা পেয়ে যেতে পারেন। হয়তো অনেকে এই নামটি ব্যবহার করেছেন, তাদের হয়তো কোনোদিন কোনো সমস্যা হয়নি। তবে শুনেছি ইসলামে বলা হয়েছে শিশুর নামের প্রভাব ওই শিশুর উপর পড়ে থাকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তৌসিফ। সহজ ভাষা বললে এটা টেরিফাইং ঘটনা। অবুঝ আদুরে শিশুদের মধ্যে কোনো কারণে কোনো কিছু ভর করে বসলে সেটার আসলে কেমন রিয়াকশন থাকা উচিত হয়তো আমাদের কারোর জানা নেই। বলাই বাহুল্য এইসব ঘটনা আমাদের জীবনে হয়তো প্রায় ঘটে আসছে। হয়তো আপনাদেরকেও ভয় দেখাচ্ছে, হয়তো কেউ কারো চোখে উঠছে, কারো পড়ছে না। এরকম কোনো ঘটনা থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস নোটিশ বোর্ডে আছে এবং আপনি মেইলের ব্যাপারে যদি আমাদেরকে জানাতে চান যে আপনি নিজে এসে ঘটনা বলবেন, তা দয়া করে জানিয়ে দেবেন। আমরা কিছু মেসেজে চলে যাব। আমাদেরকে অনেক মেসেজ আমাদেরকে সামিহা মেসেজ করেছেন যে আমি আর জীবনে কোনো বাচ্চার কাছে যাব না। এরপর আমাদেরকে আলিফস কার্টুন মেসেজ করেছেন, একা শুয়ে আছি শুধু ভাবছি যদি কেউ বিছানায় নিচ থেকে পা ধরে টান দেয় তাহলে কি হতে পারে, শরীর কাঁপতেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে মেসেজ পাঠানোর জন্য। ওকে, যাই হোক, আমি সরাসরি এখন সিএম ভাইয়ের কাছেই চলে যাব। সিএম ভাইয়া আজকের শেষ ঘটনাটা যদি বলতেন।
আজকে শেষ ঘটনাটি আসছে চিটাগাং থেকে। আমাদের যে লিসেন আমি তখনই আয়াতুল কুরসি পাঠ করা শুরু করি। আর বামে তাকাতেই দেখি আমার চাচাতো ভাই জামা ধরে কে জানি অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। গ্রামের বাড়ি উঠানে চাঁদের আলো ছাড়া কোনো এক্সট্রা আলো নেই। আমার পকেটে একটি সিম্ফনির ফোন, টর্চ অন করার সাহসটুকু ছিল না। আমি ভয়ে বাসায় ঢুকতে গিয়ে পা পিছলে পড়ে যাই। কিভাবে কিভাবে কি ডিসক্রাইব করবো আসলে ভাষা পাচ্ছি না। আসলে অলৌকিক কিছু ব্যাপার থাকে যা আসলে কখনোই ডিসক্রাইব করা যায় না। এবং ইন দ্য মিন টাইম দেখতে পাচ্ছি আমাদেরকে শেষবারের মতো অনেকেই মেসেজ পাঠিয়েছেন। সেগুলো একটু পড়ে দিতে চাইবো। আমাদেরকে ডার্ক নাইট মেসেজ করেছেন। ইন্টারেস্টিং ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আলিফস কার্টুন মেসেজ পাঠিয়েছেন। আমার সামনের দিকে তাকিয়ে জানলায় দেখতে পাচ্ছি জানলার পিছনেই হসপিটাল। মাঝে, মাঝে আ আওয়াজ পাচ্ছি কোনো বাচ্চা কান্না করছে। এগুলো নরমাল, তাও ভয় করে ম্যান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আয়াতুল কুরসি শিখতেছি। ওকে, থ্যাংক ইউ। আয়াতুল কুরসিটা শিখে রাখা ভালো। আম আমাদেরকে আর অনেকে মেসেজ করছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সেম ভাইয়া। আ আমাদের মাঝে হয়তোবা যান্ত্রিক ত্রুটির কারণে সিয়াম ভাইয়া নেই আজকে। হয়তো তিনি চলে গিয়েছেন। আশা করছি সিয়াম ভাইয়া ব্যাক করবেন কিছুক্ষণের মধ্যে। আ তৌসিফ, হুম, হুম। সিয়াম ভাইয়ার তো নেট একটু প্রবলেম হয়েছে, তো সিয়াম ভাই মেবি আসতে পারবো না, তো আগের ঘটনাটা আমি কমপ্লিট করে দিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে যে জায়গাটুকু ছিল ওইখান থেকে মানে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। 2017 ঈদের 3 দিন আগে রাতে না ঘুমিয়ে বসে পা পিছলে পড়ে যাই। কিছুক্ষণ সেন্সলেস ছিলাম। যাই হোক, তখন হঠাৎ পানিতে বড় কিছু পড়ল। এরকম একটা আওয়াজ পেলাম। সেরকম একটা প্রচণ্ড আওয়াজ শুনতে পাওয়ার পর আমার সেন্স ফিরে আসলো। আমি জানতাম বাড়ির কাছে একটাই পুকুর, তাই আওয়াজ ওখান থেকে আসবে। সাথে সাথে আমি আম্মু আব্বু বাঁচাও বলে চিৎকার করি। সবাই আসা শুরু করলো। আমার মাথা ফেটে রক্ত পড়ছে। তারপরও সবাইকে আগে পুকুরের কাছে নিয়ে গেলাম। আমি তোতলাতে তোতলাতে বললাম আমার চাচাতো ভাইয়ের কথা। আর সাথে সাথে আব্বু আর চাচারা ডুব দিতে শুরু করে। পরে তাকে রাতে অনেক খুঁজে কিন্তু পাওয়া যায়নি। পরে ভোরে বয়স্ক এক হুজুর এসে দোয়া দুরুদ পড়ে এর পরই পাওয়া যায়। পুকুরের মাঝখানে মাথা নিচে মাটির মধ্যে গাঁথা অবস্থায়। এর মধ্যেই কান্নাকাটি শুরু হয়ে যায় চাচির। পরে প্যারাডেমিক স্পিডবোটে করে জরুরি অবস্থায় শহরে নিয়ে আসা হয়। অতিরিক্ত পুকুরের পানির ঠান্ডায় ওর নিউমোনিয়া হয়, কিন্তু শেষে আল্লাহর রহমতে সুস্থ হয়। কিন্তু ওর এ সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে থত হয়ে পড়ে। এসবের পর আমাদের আর বাড়ি যাওয়া হয়নি। আমাকে এই নিয়ে আর কিছু জিজ্ঞেস করা হয় নাই। আমিও কিছু বলি নাই। কি হয়েছিল
তা ওই হুজুরকে আমি ওই দিন যখন বলেছিলাম, তখন সে আব্বুকে বলল, এই বাড়ি যে ভিটের ওপর বানানো তা পবিত্র না, তাই এমন হয়েছে। কিন্তু এরপর এই সম্পর্কে আর কেউ কোনো প্রসঙ্গ তুলে নেয় এবং এরপর অনেকবার মিলাদও পড়ানো হয়। কিন্তু আমার আর এখন পর্যন্ত যাওয়া হয়নি ওই বাড়িতে। এখনও চাচিরা ওই বাড়িতেই থাকে, কিন্তু এ সম্পর্কিত কোনো কথাই আর হয়নি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উৎস আমার জায়গা ঘটনাটি পড়ে শোনানোর জন্য। এবং Apologies. আমরা আন্তরিক আমরা আন্তরিকভাবে আন্তরিকভাবে দুঃখিত জানাই। দুঃখিত। চট্টগ্রামে এই মুহূর্তে ব্রডব্যান্ড সার্ভিসগুলোতে একটু ঝামেলার কারণে আমি ইন্টারনেট থেকে ডিসকানেক্ট ছিলাম কিছু সময়ের জন্য, যে কারণে আমার ঘটনা বলার মাঝখানে আমি আমার ইন্টারনেট সংযোগটি হারাই। এই কারণে আমার জায়গায় উৎস হয়ে ঘটনাটি পড়ে শোনাতে হয়েছে আপনাদের জন্য। হার্টফেল অ্যাপোলজিস। তাসিফ যদি কিছু মেসেজ পড়তে। আমাদেরকে বিবেক মেসেজ করেছেন যে তিনি আসলে অনেক ভয় পাচ্ছেন এবং ভয় পাওয়া নিয়ে আসলে অনেক কিছু লিখছেন। যেটাই বলবো না কেন সেটা হচ্ছে আমাদেরকে কিছু লিখে পাঠাতে চান তাহলে অবভিয়াসলি আমাকে অথবা সিএম ভাইকে মেনশন করে অবভিয়াসলি লিখে পাঠাবেন। তা না হলে কিন্তু আমরা আসলে পড়তে পারি না। কারণ নো মাইক চ্যাটে অনেকেই মেসেজ পাঠান। আসলে কোন মেসেজটা আমাদেরকে বা আমাদের শো কে রিলেটেড করে পাঠানো হচ্ছে সেটা আসলে আমরা বুঝতে পারি না যদি আপনারা আমাদেরকে মেনশন না করেন। তো এটি একটু চাইবো যে যেকোনো মেসেজ পাঠানোর আগে আমাদেরকে তাহলে অবভিয়াসলি আমাকে অথবা সিএম ভাইকে মেনশন করে পাঠাবেন। সিএম ভাইয়া। এছাড়া যদি আমাদেরকে আপনারা চান আপনাদের কোনো ঘটনা শোনাতে বা কোনো ঘটনা জানাতে, তাহলে আমাদেরকে আজকে লিখে ফেলতে পারেন আপনাদের ঘটনা। আর এই মুহূর্তে আপনাদেরকে আমি আমাদের মেইল অ্যাড্রেসটি বলে শোনাচ্ছি, studiosnewmoon615@gmail.com। আমি আবারও বলছি, studiosnewmoon615@gmail.com। সেখানে আমাদেরকে ইমেইলে জানাতে পারেন যে আপনি আমাদেরকে ঘটনাটি বলে শোনাতে চান, নাকি আপনি চান আমরা ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাবো। এছাড়া আমাদের একটি নিজস্ব ডিসকর্ড সার্ভারের লিংক দেয়া থাকবে সেলফ প্রমোশনে, যেখানে আপনারা জয়েন করতে পারেন এবং আপনাদের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন সেখানে। আর আপনাদের ঘটনার অপেক্ষা করব। আর আমরা চাইবো আপনারা আমাদেরকে বেশি বেশি ঘটনা পাঠানোর। এটা আপনাদের কাছে এক্সপেক্টও করবো যে আপনারা যাতে নিজেরাই এসে ঘটনাটি বলেন, আর আপনাদের শোটাকে আপনারা নিজেরাই যাতে গড়ে তুলতে পারেন। আর আগামী শুক্রবার পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ফ্রাইডেতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।